সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সো আমরা কিছুক্ষণ ওয়েট করার পর আমরা স্টার্ট করব। সবাই জয়েন করুক। সো অলরেডি আমি দেখতে পাচ্ছি। ওয়েট একটু। ওকে, সো অলরেডি আমি দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাসে 16 জন 14 জন জয়েন করেছো। সো তোমরা এই শীতের রাতে আজকে যারা জয়েন করছো সবাইকে আমি উষ্ণ অভ্যর্থনা জানাই। সো আমাকে আভা সালাম জানাইছে, ওয়ালাইকুম সালাম আভা। জেবা সালাম জানাইছে, ওয়ালাইকুম সালাম জেবা। সো আমরা স্টার্ট করি। সো বেসিক্যালি তোমরা জানো যে আমাদের গ্রুপে প্রতি শুক্রবার এবং সোমবার তোমাদের রাফি ভাইয়া ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো সলভ করে দেয় আমাদের ম্যাথের। আর প্রতি শনিবার আমি ঢাকা ভার্সিটি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলো সলভ করে দিব তোমাদেরকে। আমরা গত শনিবারে আমাদের প্রথম ক্লাসটা করেছিলাম, যেখানে আমরা 2018 এবং 19 সালের আমরা 1 থেকে 7 পর্যন্ত ম্যাথ সলভ করেছিলাম। সো ম্যাথ কোশ্চেনগুলো সলভ করার সময় আমি তোমাদেরকে প্রতিটা ম্যাথের রিলেটেড যে থিওরিগুলো আছে থিওরিগুলো ডিসকাস করে দিচ্ছি। এতে করে কিন্তু সবগুলো চ্যাপ্টার একবারে তোমার কাইন্ড অফ রিভাইজ হয়ে যাচ্ছে। ওকে, সো সৌরভ আমাদের সাথে জয়েন করছে। সৌরভ, ওয়ালাইকুম আসসালাম। সো আমি যেটা বলতেছিলাম যে আমরা এভাবে ম্যাথের পর আমরা ফিজিক্স, তারপর আবার ম্যাথ, এভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো। সো এতে করে কি হবে, তোমাদের যে প্রতিটা চ্যাপ্টার থেকে বা প্রতি বছর ঢাকা ভার্সিটির যে কোশ্চেনগুলো আসে সেগুলো সম্পর্কে তোমার একটা আইডিয়া চলে আসবে যে কি কি টাইপের কোশ্চেন আসে, বা কোন চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট ভার্সিটি অ্যাডমিশনের জন্য, যেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার বারবার যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও। সো তোমরা সবাই আমাদের লাইভটা শেয়ার করে দাও, এবং কারা কারা কোথা থেকে জয়েন করেছো আমাকে একটু জানাও। সো অলরেডি নর্মালি আমি যেটা বলি যে পার্টে কেউ যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, যেন আমি ইনস্ট্যান্টলি তোমাকে সলভ করে দিতে পারি। ওকে, আর কমেন্ট যদি তোমরা রেসপন্স না করো তাহলে বুঝতে পারবো না যে কারা যে ম্যাথটা করাবো সেটা বুঝতে পারতেছো। সো আমরা আমাদের লাস্ট ক্লাসে আমরা 7 নাম্বার পর্যন্ত করেছিলাম। ওকে, সো আমরা আজকে 8 নাম্বার থেকে স্টার্ট করব। আমাদের কোশ্চেনটা y ইকুয়াল টু kx সরল রেখা y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 4 বক্ররেখার স্পর্শক হলে কে এর একটি মান কত হবে। ওকে, সো কত হবে? সো আমাদের এখানে অপশন গুলো অপশন এ বি 2√2, সি 3, এবং ডি নাম্বার অপশনটা 4। ওকে, সো ডি নাম্বার অপশনটা 4। সো আমরা এই জিনিসটা জানি। ওয়েট, আমি আবার দেখি যে কারা কারা আমাদের সাথে আছো। ওকে, সো অলরেডি 20 জন ক্লাসটা করতেছো। ওকে, আমরা চেষ্টা করব যে নিয়মিত তোমাদের জন্য সলভ ক্লাস নিয়ে আসার জন্য। একটু খেয়াল করো যে আমরা ইউনিভার্সিটি কোশ্চেন ধরো আমি সলভ করাচ্ছি, তোমাদের রাফি ভাইয়া ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ সলভ করাচ্ছে। আবার তোমাদের রাকিব ভাইয়া কি করতেছে, রাকিব ভাই চ্যাপ্টারের মধ্যে বা যেগুলো কিছু ক্রিটিক্যাল টাইপের ম্যাথ থাকে না, বা খুব বিদঘুটে টাইপের কিছু ম্যাথ থাকে যেগুলো কঠিন অ্যাকচুয়ালি এবং সলভ করাটা প্যারাদায়ক, সো ওগুলা কিন্তু রাকিব সলভ করে দিতেছে। সো এতে করে কিন্তু আমরা চেষ্টা করতেছি তোমাদের ম্যাথের জন্য তোমাদের যা কিছু দরকার, যত সলভ করা দরকার, আমরা কিন্তু সবগুলো তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করতেছি। সো নিয়মিত যদি তোমরা ক্লাসগুলো অ্যাকচুয়ালি করো তোমাদের কিন্তু সব কভার হয়ে যাবে। ওকে, সো আমরা করি। সো আমরা একটু খেয়াল করি যে y ইকুয়াল টু kx সরলরেখাটি y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 4 এই বক্ররেখার স্পর্শক হলে k এর একটি মান কত। ওকে, সো আমরা একটু দেখি যে আমাদের বক্ররেখাটা অ্যাকচুয়ালি কি রকম। সো y ইকুয়াল টু, যেহেতু আমি এখান থেকে লেখা শুরু করি, y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 4। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা ম্যাথটা নিজেরা করতে পারবা তারা কিন্তু আমার সলভ করে দেওয়ার জন্য ওয়েট করবা না, তারা নিজেরা সলভ করে আমাকে কমেন্টে অ্যান্সারটা জানায় দিবা অবশ্যই। ওকে, সো খেয়াল করো,
সো y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4, এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু y মাইনাস 4। ওকে, সো এইটা কাইন্ড অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, একটা পরাবৃত্তের সমীকরণের মতো। সো পরাবৃত্তের সমীকরণ যদি হয় তাহলে এই পরাবৃত্তটা হবে এরকম। ওকে, সো এই পরাবৃত্তটা হবে এরকম। তাহলে এই পরাবৃত্তের যদি আমি একটা স্পর্শক আঁকি, ধরো আমি জানি না অ্যাকচুয়ালি যে স্পর্শকটা কিরকম হবে। সো স্পর্শকটা আমরা জাস্ট এই জিনিসটা জানি যে স্পর্শকটা বক্ররেখাটাকে জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করবে। যদি একের অধিক বিন্দুতে স্পর্শ করে তাহলে ওইটা অবশ্যই একটা ছেদক হয়ে যাবে। ওকে, সো আমরা লিখতে পারি এখান থেকে, দেখো তাহলে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4, আবার y ইকুয়াল টু kx দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি না যে kx ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4, এটা আমরা লিখতে পারি। সো kx ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার প্লাস 4 হয়, আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস kx প্লাস 4 ইকুয়াল টু 0। সো এটা লেখার পর আমরা কি এখানে দেখতে পাচ্ছি না যে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে? কারণ আমরা জানি যে আমাদের সমীকরণ মানে সমীকরণের নামকরণগুলো আমরা করি তার সর্বোচ্চ ঘাত অনুসারে। সর্বোচ্চ ঘাত হচ্ছে, ওকে, সো আমরা বুঝতে পারলাম। সো দ্বিঘাত সমীকরণের ধর্ম ডিপেন্ড করে কার উপর? আমরা জানি যে যদি আমাদের দ্বিঘাত সমীকরণটা এরকম হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে সেই দ্বিঘাত সমীকরণে আমি সলভটা মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। ওকে, সো এখন আমাদের যে দ্বিঘাত সমীকরণটা থাকবে সেই দ্বিঘাত সমীকরণের ধর্মটা বা ক্যারেক্টারিস্টিক নির্ভর করে কার উপর? এই যে b স্কয়ার মাইনাস 4ac এই টুক টার্মের উপর। ওকে, এই b স্কয়ার মাইনাস 4ac এর উপর যেহেতু আমাদের দ্বিঘাত সমীকরণের ধর্মটা ডিপেন্ড করে, মানে আমাদের যে মূলটা আমরা বের করব বা রুটটা বের করব সেই রুটের ধর্ম নির্ভর করে, তাই এটাকে বলা হয় ডিটারমিনেটর বা বাংলায় আমরা বলি নিশ্চায়ক। ওকে, সো বাংলায় আমরা বলি নিশ্চায়ক বলি এই b স্কয়ার মাইনাস 4ac এর বিভিন্ন মানের উপর ডিপেন্ড করে আমার কি মূলগুলোর বিভিন্ন রকম মান আসে। সো আমাদের যদি লেস দেন 0 হয় তবে আমরা কি জানি আমাদের মূলগুলো কি রকম হবে? ভিতর আমার হচ্ছে লেস দেন 0, সো লেস দেন 0 মানে অবশ্যই নেগেটিভ নাম্বার। আর আমরা তো এই জিনিসটা জানি যে রুটের ভিতর একটা নেগেটিভ মানেই হচ্ছে সেটা অবাস্তব। ওকে, সো অবাস্তব হবে। তাহলে আমরা লিখতে পারি যে যদি অমূলদ এবং অসমান, ওকে, বাস্তব, অমূলদ এবং অসমান যখন d গ্রেটার দেন 0 তবে পূর্ণবর্গ নয়। সো এটা আমরা বুঝতে পারলাম। আবার যখন d ইকুয়াল টু বা আমি লিখতে পারি এরকম যে d গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ। ওকে, সো d গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ হলে আমার মূলগুলো হবে বাস্তব, মূলদ এবং অসমান। ওকে, বাস্তব, মূলদ এবং যদি আমার d ইকুয়াল টু 0 হয় তবে আমার মূলদ্বয় কি হবে? বাস্তব এবং মূলদ এবং সমান। ওকে, সো আমরা যদি আমাদের কি বলে এটাকে এই সমীকরণ থেকে আমরা যদি একটা স্পর্শক বের করতে চাই, আমরা কি দেখলাম? স্পর্শক বক্ররেখাটাকে শুধুমাত্র একটা বিন্দুতে ছেদ করবে। সো যেহেতু একটা বিন্দুতে ছেদ করবে আমাদের নিশ্চয়কের কোন শর্তটা অ্যাপ্লাই করা লাগবে? অবশ্যই d ইকুয়াল টু 0, কারণ তখনই শুধুমাত্র মূলদ্বয় কি হবে? সমান হবে। সো মূলদ্বয় যদি সমান হয় আমার নিশ্চয়কের মানটা কত হবে? 0 হবে। সো আমরা লিখতে পারি যে আমাদের নিশ্চয়ক এখানে কত তাহলে? আচ্ছা আমি এই পার্টটা একটু মুছে দেই।
নিশ্চয়ক হচ্ছে 0 হবে। সো নিশ্চয়ক যদি 0 হয় তাহলে কে স্কয়ার বা বি স্কয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান হচ্ছে 1 এবং সি এর মান হচ্ছে 4, তাহলে 4 ইন্টু 4 ইকুয়াল টু 0। ওকে, সো আমাদের আচ্ছা আচ্ছা সুমাইয়া বলতেছে যে লেখাগুলা ব্লার আসতেছে, সো কোন জায়গা দিয়ে ব্লার আসতেছে আমাকে একটু বললে ভালো হয়, তাহলে আমি ওই পার্টটা হচ্ছে একটু রিডিং পড়ে তোমাদেরকে বলে দিব। আচ্ছা সুমাইয়া আমাকে একটু বললো তো যে কোথায় ব্লার আসতেছে। আচ্ছা ডি এর পার্টটা, সো ডি এর পার্টটা আমি হচ্ছে আরেকবার একটু মুখে বলে দিই। ওকে, সো ডি মানে হচ্ছে আমার নিশ্চয়ক, আমার যেই দ্বিঘাত সমীকরণ থাকবে সেই দ্বিঘাত সমীকরণের মূল বের করার যে ফর্মুলাটা, সেখানে রুটের ভিতর যে মানটা আছে অর্থাৎ বি করেছি সেটা যখন লেস দেন 0 হয় তখন মূল হয় অবাস্তব এবং অনুবন্ধী। যখন ডি এর পার্টটা গ্রেটার দেন 0 হয় বা ডি এর মানটা গ্রেটার দেন 0 হয় এবং পূর্ণবর্গ হয় না অর্থাৎ পূর্ণবর্গ নয়, তখন মূলগুলো হয় বাস্তব, অমূলদ এবং অসমান। বাস্তব, অমূলদ এবং অসমান। যখন ডি গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ হয় তখন মূলগুলো কি হয়? বাস্তব হয়। যেহেতু পূর্ণবর্গ হচ্ছে তাহলে মূলগুলো মূলদ হবে এবং অসমান হবে। আবার যেহেতু ডি ইকুয়াল টু 0 তাহলে মূলগুলো কি হবে? বাস্তব হবে, মূলদ হবে এবং সমান হবে। ওকে, সো আশা করি তুলে নিছো। আচ্ছা আমার কাছে অ্যাকচুয়ালি ব্লার লাগতেছে না আমার লেখাটা, কারণ আমি যেই ফোনে দেখতেছি ওই ফোনে হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে আমার কাছে। ওকে, সো আমরা এখানে সলভ করে আসি। সো আই গেস যে যখন স্পর্শক হবে তখন স্পর্শক হলে বক্ররেখাটাকে শুধুমাত্র একটা বিন্দুতে ছেদ করবে। যেহেতু একটা বিন্দুতে ছেদ করবে তার মানে অবশ্যই নিশ্চয়কের মান কি হবে বা দুইটা মূল কি হবে? সমান হবে। যেহেতু সমান হবে তাহলে নিশ্চয়ক ইকুয়াল টু 0। সো নিশ্চয়ক ইকুয়াল টু 0 হওয়ার জন্য আমরা কি করছি? বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 ধরছি। সো এখান থেকে আমি লিখতে পারি কে স্কয়ার ইকুয়াল টু 16 বা কে ইকুয়াল টু প্লাস মাইনাস 4। সো এখন তোমরা আমাকে একটু বলো তো যে এখানে অ্যান্সারটা কত হবে? একটু অপশনগুলো দেখে বলো অ্যান্সার কত হবে। সো কে এর কোন মানের জন্য একটা স্পর্শক পাবো বা ওই সরলরেখাটা স্পর্শক হবে, এটা আমাকে একটু বলো কমেন্টে। ওকে, সো আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করতেছি। আচ্ছা, সো আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছো। সো আমরা হচ্ছে আমাদের নেক্সট প্রবলেমটা চলে যাই। সো আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে আমি হচ্ছে প্রশ্নটা দেখি। সো আমাদের 9 নাম্বার প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে y ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু মডুলাস অফ x রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ওকে, সো রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? সো এখানে আমাকে অপশন দেওয়া আছে, এ হচ্ছে 2 স্কয়ার ইউনিটস, বি হচ্ছে 4 স্কয়ার ইউনিটস, সি হচ্ছে 6 স্কয়ার ইউনিটস এবং ডি হচ্ছে 8 স্কয়ার ইউনিটস। ওকে, সো এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে সরলরেখাগুলো এঁকে বা চিত্রটা আঁকলে আমাদের জন্য এটা অ্যান্সার বের করার ইজি হবে। সো আমি তোমাদের জন্য হচ্ছে চিত্রটা এঁকে করায় দিব। সো তোমরা খেয়াল করো যে আমাদের এখানে দুইটা সরলরেখা দেওয়া আছে। একটা সরলরেখা হচ্ছে y ইকুয়াল টু 2 এবং আরেকটা সরলরেখা হচ্ছে y ইকুয়াল টু মডুলাস অফ x। সো আমরা প্রথমে y ইকুয়াল টু 2 সরলরেখাটা আঁকি।
সো আমরা প্রথমে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকি। সো আমরা জানি যে আমাদের সরলরেখাগুলো যখন এক্স অক্ষের সমান্তরাল হয় বা কোনো সরলরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে সেই সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু টু আছে, তাহলে y ইকুয়াল টু 2 হচ্ছে এই সরলরেখাটা, তাহলে এই সরলরেখাটা হচ্ছে y ইকুয়াল টু 2, যেখানে এইটুক ডিস্টেন্সের ভ্যালু হচ্ছে 2, ওকে, বা 2 একক। ওকে, সো আমরা বুঝতে পারলাম। আচ্ছা, সো এরপর দেখো, এখন এইটা আমাকে একটু বলো, যখন মডুলাস হয় তখন অ্যাকচুয়ালি কি হয়? মডুলাস বলতে আমরা কি বুঝি? পরম মান, অর্থাৎ কোন সংখ্যা সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, মডুলাস যখন আমরা দেই তখন আমরা সেই মাইনাস এ কে মডুলাস করি তখন আমরা এ পাই, যখন আমরা শুধুমাত্র পজিটিভ এ কে মডুলাস করি বা পরমান বের করি তখন আমরা কি পাই? এ পাই। তাহলে আমরা বলতে পারি যে মডুলাস অফ এ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এ এর মডুলাস, ওকে, বা মডুলাস অফ এ মানে প্লাস মাইনাস এ দুটোই হতে পারে। যেহেতু দুটোই, সরলরেখার সমীকরণ কি? y ইকুয়াল টু মডুলাস অফ x। তাহলে আমি এখানে লিখি y ইকুয়াল টু মডুলাস অফ x। তাহলে যেহেতু মডুলাস অফ x, তাহলে এখানে সরলরেখার সমীকরণ একদম আমি দুইটা পাবো, y ইকুয়াল টু প্লাস মাইনাস x, ওকে। সো y ইকুয়াল টু প্লাস মাইনাস x আমরা লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি y ইকুয়াল টু x এবং y ইকুয়াল টু মাইনাস x। এবার একটু খেয়াল করো, যেহেতু y ইকুয়াল টু x, আমরা তো এই জিনিসটা জানি যে সরলরেখার সমীকরণ কি হয়? y ইকুয়াল টু mx প্লাস c। যদি কোন সরলরেখার সমীকরণ হয় y ইকুয়াল টু mx, তাহলে ওই সরলরেখাটা হবে মূল বিন্দুগামী সরলরেখা, ওকে। সো ওই সরলরেখাটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এখানে m দ্বারা কি বোঝায়? সরলরেখার ঢাল, ওকে। সো m দ্বারা এখানে সরলরেখার ঢাল বোঝায়। সো যেহেতু ঢাল বোঝায় এখানে y ইকুয়াল টু x, তাহলে y ইকুয়াল টু x, যেহেতু এটাকে আমি লিখতে পারি y ইকুয়াল টু 1 ইনটু x, ওকে। এবার আমরা আসি ঢাল কি? ঢাল হচ্ছে কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, যদি ওই কোণটার মান থিটা হয়, তার tan অনুপাত বা tan থিটা ইকুয়াল টু হচ্ছে m, যেটাই হচ্ছে সরলরেখার ঢাল। তো সেটা যদি ঢাল হয়, এখানে সেই ঢালের মান কত? 1। যেহেতু ঢালের মান 1, আমরা কি কোণের মানটা বের করতে পারবো না? যে tan থিটা ইকুয়াল টু 1 বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1, বা আমরা বলতে পারি 45 ডিগ্রি, ওকে। আচ্ছা, সো আমরা হচ্ছে লিখতে পারি যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1 বা 45 ডিগ্রি। আবার একই ভাবে যখন y ইকুয়াল টু মাইনাস x, সো y ইকুয়াল টু যখন মাইনাস x হবে তখন আমাদের এখানে ঢাল কত? মাইনাস 1, ওকে। যেহেতু মাইনাস 1, তাহলে এখানে অ্যাঙ্গেল কত হবে? tan ইনভার্স মাইনাস 1 বা tan ইনভার্স মাইনাস 1 মানে আমরা জানি 135 ডিগ্রি, ওকে। এবার আমরা আসি, তাহলে এখানে আমরা দুটো সরলরেখা পাইতেছি, দুইটা সরলরেখায় কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে, ধরো এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, আবার x অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ করে আছে। তাহলে 45 এর সাথে 90 ডিগ্রি অ্যাড করলে আমি একটা কি পাবো? 135। এই সরলরেখাটা হচ্ছে y ইকুয়াল টু x এবং এই সরলরেখাটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস x। এবার তোমরা আমাকে একটু কমেন্টে বলো, সো এবার তোমরা আমাকে একটু কমেন্টে বলো যে এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, সো আভা জিজ্ঞেস করছে যে পরম মান বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? পরম মান বলতে অ্যাকচুয়ালি কি, আমি আবার বলতেছি, এটা আমি অলরেডি বলে ফেলছি, যে পরম মান মানে হচ্ছে কোন সংখ্যা জাস্ট ভ্যালুটা, মান, সেই সংখ্যাটা পজিটিভ বা নেগেটিভ সেটা না। সো আমরা যখন সংখ্যা রেখা চিন্তা করি, দেখো সংখ্যা রেখায় আমাদের লেফটে কি থাকে? সব নেগেটিভ সংখ্যাগুলো থাকে বা ঋণাত্মক সংখ্যাগুলো থাকে, আর রাইটে হচ্ছে সব ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাগুলো থাকে। সো এই সংখ্যাগুলার এই যে দিকগুলা ডিপেন্ড করতেছে কি? তাদের চিহ্নের উপর। সো এই চিহ্নগুলোকে বাদ দেওয়ার জন্য আমরা হচ্ছে আমরা এই মডুলাস সাইনটা আনি এবং এই মডুলাস সাইনের থেকে আমরা হচ্ছে কি পাই? জাস্ট ভ্যালুটা পাই। ওই ভ্যালুটাই হচ্ছে পরম মান, ওকে। সো আশা করি বুঝতে পারছো। সো এই দুইটা সরল রেখা কিভাবে আসছে তোমরা আশা করি বুঝতে পারছো, যে আমি অলরেডি বোর্ডে দেখাই দিছি যে y ইকুয়াল টু mx থেকে আমরা কোণের মানটা বের করছি, তারপর আমরা সরল রেখা দুইটাকে
আমাদের গ্রাফে স্থাপন করছি। ওকে, সো এবার আমরা হচ্ছে ম্যাথটা করব আবার। তাহলে খেয়াল করো, সো এবার আমরা হচ্ছে কি আমাদেরকে এরিয়া বের করতে হবে। সো আমাদের কি বলছে y ইকুয়াল টু এবং y ইকুয়াল টু x, তাহলে এই এরিয়াটা এবং এই এরিয়াটা আমাদেরকে বের করতে হবে। খেয়াল করো, এই যে এই সরল রেখাটা y ইকুয়াল টু x সরল রেখা, এই সরল রেখাটা এই y ইকুয়াল টু 2 এই সরল রেখাটা কোন বিন্দুতে ছেদ করছে? অবশ্যই এখানে x এর ভ্যালুটা হচ্ছে কত, y এর ভ্যালুটা যদি 2 হয়, যেহেতু y ইকুয়াল টু 2 সরল রেখা এবং এখানে হচ্ছে y ইকুয়াল টু x, তাহলে এখানে x এর ভ্যালুটাও হবে y ইকুয়াল টু x হলে x এর ভ্যালুটাও হবে 2। ওকে, তাহলে এই যে ছেদবিন্দুটা, এই ছেদবিন্দুটার স্থানাঙ্ক হবে 2,2। খেয়াল করো, এই যে সরল রেখাটা, ওকে, এই সরল রেখাটাও কি, বা এই y ইকুয়াল টু মাইনাস x সরল রেখাটা এই y ইকুয়াল টু 2 সরল রেখাটাকে কোন বিন্দুতে ছেদ করছে? তাহলে এখানে y এর মান হচ্ছে 2, যেহেতু y ইকুয়াল টু মাইনাস x এই সরলরেখার ক্ষেত্রে, তাহলে এখানে আমি x এর ভ্যালু কত পাবো? -2। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে -2,2। ওকে, সো -2,2। তাহলে দেখো, আমি যদি একটু খেয়াল করি যে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজের এরিয়া যদি আমি বের করি, তাহলে আমি এই দুইটা সরলরেখা যতটুকু এরিয়া কভার আপ করে সেই এরিয়াটা আমি বের করতে পারবো। তো এটা বের করার জন্য তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে দেখো, এইটা যদি হয় আমার ত্রিভুজটা, এই ত্রিভুজের উচ্চতা কতটুকু? এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এতটুকু। ওকে, আর ভূমি হচ্ছে কতটুকু? এতটুকু। তাহলে এতটুকুর ভ্যালু হচ্ছে 2 এবং এতটুকু উচ্চতার ভ্যালু হচ্ছে 2। তাহলে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এই হাফ ইনটু ইনটু উচ্চতা। ওকে, সো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, যেহেতু আমরা লিখতে পারি হাফ ইনটু 2 ইনটু 2, তাহলে 2 2 কাটা সমান সমান 2 স্কয়ার ইউনিট। ওকে, এবার আবার খেয়াল করো, তাহলে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, এখন আমাকে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য কতটুকু? ভূমির দৈর্ঘ্য হচ্ছে 2 এবং এই ত্রিভুজের ক্ষেত্রেও উচ্চতা হচ্ছে 2, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 2 স্কয়ার ইউনিট। ওকে, সো আমি যদি দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করি, তাহলে আমি কত পাবো? 2 স্কয়ার ইউনিটস প্লাস 2 স্কয়ার ইউনিটস সমান সমান 4 স্কয়ার ইউনিটস। ওকে, সো এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, সো সুমাই একটা প্রশ্ন করছে যে মডুলাসে যেহেতু প্লাস মাইনাস নেওয়া হয় না, তাহলে এখানে কেন আমরা প্লাস মাইনাস দিলাম? খেয়াল করো, আমাকে এখানে বলছে y ইকুয়াল টু মডুলাস অফ x, বাট আমরা সরলরেখার সমীকরণ কি জানি? y ইকুয়াল টু mx প্লাস c। সেই ঢালের মানগুলো কি হতে পারে? পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ডিপেন্ড করে x অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। সো মডুলাস যদি আমি রেখে দেই, তার মানে এখানে কি আমি সবসময় পজিটিভ মান পাবো? না। যদি আমি মডুলাসটা উঠায় দেই, তাহলে আমি কি পাবো? একবার আমি পাবো প্লাস এক্স, একবার আমি পাবো মাইনাস এক্স, কারণ মডুলাস অফ মাইনাস এক্স মানেও হচ্ছে এক্স, মডুলাস অফ প্লাস এক্স মানেও হচ্ছে এক্স। সো আমি তো জানি না যে কোনটা করতে হবে, সেই জন্য আমি দুইটা ভ্যালুই নিচ্ছি, যে y ইকুয়াল টু এক্স এবং y ইকুয়াল টু মাইনাস এক্স। দুইটা ভ্যালু নিয়ে এখান থেকে আমি কি ঢাল বের করতেছি, আমাদের ট্যান থিটা অ্যাপ্লাই করে, তারপর কি আমি থিটার ভ্যালুটা বের করতেছি। থিটার ভ্যালুটা বের করলে আমি দেখতে পাচ্ছি যে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি এবং এই কোণটা হচ্ছে 135 ডিগ্রি। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, সুমাইয়া, তোমার কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বল। ওকে, সো আমরা হচ্ছে তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অপশন হচ্ছে বি কারেক্ট। ওকে, তাহলে আমাদের এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 4 স্কয়ার ইউনিট। সো তোমরা কেউ যদি না বুঝে থাকো ম্যাথটা, আমাকে একটু কমেন্টে বইলো, সো আমি হচ্ছে তোমাদেরকে আরেকবার একটু ব্রিফ করে দিব। সো আমি হচ্ছে একটু কমেন্ট চেক করি কারা কারা বুঝতে পারো নাই। আচ্ছা,
আভা বলতেছে যে ব্লার। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি যেই ফোনে দেখতেছি ওইখানে হচ্ছে আমার কাছে ব্লার লাগতেছে না। সো আই গেস তোমার হচ্ছে নেটে একটু প্রবলেম হচ্ছে মেবি। সো আমাদের সাথে হচ্ছে এখন 9 জন আছো। সো 9 জন কারা কারা আছো আমাকে একটু কমেন্ট করো, আমি হচ্ছে দেখি যে কারা ক্লাসটা করতেছো। ওকে, সো আমি তোমরা কমেন্ট করতে করতে আমি নেক্সট কোশ্চেনটা লিখে ফেলি। আচ্ছা, সো আমি হচ্ছে নেক্সট কোশ্চেনটা দেখতে দেখতে আমি হচ্ছে কয়েকটা কমেন্টে একটু রিপ্লাই দেই। আচ্ছা, সো ইমরান আমাদের সাথে জয়েন করছে কুমিল্লা থেকে, তারপর ফাইরুজ তো সবসময় থাকে, সুমাইয়াকে হচ্ছে আজকে প্রথম দেখতে পাইতেছি, আভাও সবসময় থাকে, আলিফের ক্লাস করে। আচ্ছা, সো লাইটটা মেবি আমি হচ্ছে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি, তোমরা একটু ধৈর্য ধরো। ওকে, সো লাইটটা আমি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। আচ্ছা, সো আমি হচ্ছে একটু লাইটটা অফ করে দিয়ে দেখি। আচ্ছা, এবার আবার একদম অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, আই গেস এবার ওকে হবে তোমাদের জন্য। আচ্ছা, সো আমরা হচ্ছে এবার করাতে থাকি। আচ্ছা, এবার আমাকে একটু বলে তো লেখাগুলো বোঝা যায় কিনা। ওকে, আচ্ছা, সো এবার ঠিক আছে, আই গেস ইমরান বলছে ঠিক আছে। সো আমরা হচ্ছে পরের প্রবলেমটা দেখি। সো আমাদের 10 নম্বর প্রবলেমটা হচ্ছে, সো পারমিউটেশন পারমিউটেশন শব্দটির বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলোকে কত রকমে পুনরায় সাজানো যাবে। ওকে, সো আমাদের এখানে অপশন গুলো হচ্ছে এ নাম্বার 360, বি নাম্বার হচ্ছে 359, সি নাম্বার অপশন হচ্ছে 459 এবং ডি নাম্বার অপশনটা হচ্ছে 460। ওকে, সো এটা একদম ইজি একটা ম্যাথ। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কথাটা খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় একটু ডিফারেন্স আছে। সো ডিফারেন্সটা আমরা একটু খুঁজি। সো আমরা হচ্ছে পারমিউটেশন শব্দটির বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলোকে কত রকমের সাজানো যাবে। সো আমাদের এখানে কন্ডিশন কি কি দেওয়া আছে। ওকে, আমরা একটু কন্ডিশন গুলো দেখি। স্বরবর্ণের অবস্থান আমরা পরিবর্তন করতে পারবো না। সেকেন্ড কথা বলছে যে বর্ণগুলোকে পুনরায় সাজাতে হবে। সো পুনরায় সাজানো মানে কি সেটা আমরা হচ্ছে ম্যাথটার লাস্টে গিয়ে দেখবো। ওকে, সো আই গেস তোমরা অলরেডি জানো। তো তোমরা যারা যারা জানো যে পুনরায় সাজানো বলতে কি বোঝায় তোমরা কিন্তু চাইলে কমেন্টে অন্যদেরকে বলে দিতে পারো। ওকে, সো আমি দেখি যে কেউ জানো কিনা যে পুনরায় সাজানো বলতে কি বোঝায়। ওকে, সো আমরা হচ্ছে পারমিউটেশন শব্দটির বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণ অবস্থান পরিবর্তন না করে, সো আমাদের চেঞ্জ করতে হবে, বিন্যস্ত করতে হবে ব্যঞ্জন বর্ণগুলোকে। সো ব্যঞ্জন বর্ণ কি কি আছে? এম
এন, 1 2 3 4 5 6। ওকে, সো 6টা ব্যঞ্জন বর্ণ আছে। সো 6টা ব্যঞ্জন বর্ণগুলোকে আমাকে সাজাই, 6টা ব্যঞ্জন বর্ণকে আমার বিন্যাস করার উপায় হচ্ছে কি 6 ফ্যাক্টোরিয়াল। কিন্তু যেহেতু দুইটা টি আছে তাহলে আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। ওকে, সো এটা থিওরিটা আমি তোমাদের সাথে একটু ডিসকাস করে দিব ইন কেস কেউ হচ্ছে মানে কারো যদি না জানা থাকে। সো আমাদের যদি পি বা আমরা এভাবে বলতে পারি যে ধরো আমাদের এক্স সংখ্যক সংখ্যা আছে যেখানে পি সংখ্যক একই রকম কিউ সংখ্যক অন্য আরেক রকম। ওকে, সো অন্য আরেক রকম যদি হয় তখন এই এক্স এর বিন্যাস হবে এক্স ফ্যাক্টোরিয়াল বাই পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল। ওকে, সো এখানে যেহেতু 6টা ভিন্ন ভিন্ন বা 6টা সংখ্যাকে আমাকে বিন্যাস করতে হবে তাহলে 6 ফ্যাক্টোরিয়াল হইছে, এবং যেহেতু দুইটা টি আছে তাই আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করছি। ওকে, তাহলে আমরা তো এই জিনিসটাও জানি, আমাদের আরেকটা থিওরি জানতে হবে, সেটা হচ্ছে যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমরা জানি n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ডট 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 ধরো 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো আমাদের 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি 6 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। আচ্ছা 6 ইনটু 5 হবে, তাহলে 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 1 বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইনটু 1, তাহলে 2 ইনটু 1 2 ইনটু 1 কাটাকাটি চলে যাচ্ছে, 5 6 30, 4 30 120, 3 20 কত, 3 120 কত হয় 360, তাহলে আমি লিখতে পারি 360। এখন তোমাদের মধ্যে যেই ভুলটা হবে সেটা হচ্ছে যে 360 হচ্ছে তোমরা অ্যান্সার দিয়ে দিবা কারণ অপশনে আছে, বাট আমি কিন্তু কন্ডিশনগুলো এজন্যই মার্ক করছি যে আমাদেরকে বলছে পুনরায় সাজাতে হবে। খেয়াল করো ব্যঞ্জন বর্ণগুলো এখানে যেই অবস্থানে আছে ওই অবস্থানে রেখেই যদি আমি সাজাই, এটা কি একটা বিন্যাস সংখ্যা হচ্ছে না, নিচ থেকে একটা বিন্যাস সংখ্যা হচ্ছে, যেহেতু হচ্ছে বাট আমাদেরকে বলছে পুনরায় সাজাতে, তাহলে এই 360 বিন্যাস সংখ্যা থেকে আমি কি করব 1 বিয়োগ করব। সো 1 বিয়োগ করলে আমরা এখানে অ্যান্সার কত পাবো 359। ওকে, সো যেহেতু 359 হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। সো কারা কারা বুঝতে পারছো এবং কারা কারা বুঝতে পারো নাই সবাই আমাকে হচ্ছে কমেন্টে বলবা। ওকে, সো আমি হচ্ছে একটু কমেন্ট গুলো চেক করি যে কারা কারা বুঝতে পারছো। আচ্ছা হ্যাঁ, সো ফাইরুজ বলছে যে পুনরায় সাজানো বলতে মোট বিন্যাস থেকে ওইটা নিজের বিন্যাসটা বাদ যাবে কারণ ওই ওয়ার্ডটা নিজেই হচ্ছে একটা বিন্যাস সংখ্যা। ওকে, সো ফাইরুজের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। আচ্ছা, সো ইমরান 360 বলছিল, ইমরান আশা করি তুমি বুঝতে পারছো যে কোন জায়গায় অ্যাকচুয়ালি তোমার ভুলটা হয়েছে। সো আমি দেখতে পাচ্ছি যে 13 জন আমাদের সাথে ক্লাসে আছো, সো কারা কারা ক্লাসে আছো আমাকে একটু বইলো। ওকে, সো তোমরা বলতে বলতে আমি হচ্ছে নেক্সট প্রবলেমটা চলে যাই। সো আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে 11 নাম্বার প্রবলেম। সো তোমরা কিন্তু খেয়াল করতে পারো যদি মানে একদম শুরু থেকে আমাদের সলভ গুলো করে থাকো বা ইভেন ইউটিউব থেকে আমাদের হচ্ছে ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো যে আমাদের ঢাকা ভার্সিটির ম্যাথ কিন্তু তেমন একটা কঠিন হয় না, তোমাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, তাহলে কিন্তু তোমরা টাইপ গুলো বুঝে যাবা যে কোন কোন টাইপের কোশ্চেন গুলো আসে এবং সেগুলোর প্রতি তুমি বারবার প্র্যাকটিস করতে পারবা। ওকে, সো বেসিক্যালি তোমাদের এই প্র্যাকটিসের জন্যই বা কোন কোন টাইপের কোশ্চেন আসে সেগুলো নিয়ে একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা বেসিক্যালি এই লাইভ গুলো করতেছি। ওকে, সো আমরা হচ্ছে আমাদের নেক্সট প্রবলেমটায় চলে যাই। নেক্সট প্রবলেমটা হচ্ছে আমাদের 11 নাম্বার প্রবলেম। সো এখানে বলছে যে 120 জন ছাত্রের মধ্যে 75 জন ক্রিকেট খেলে এবং 65 জন ফুটবল খেলে। কতজন উভয় খেলাই খেলে?
কতজন? উভয় খেলাই খেলে। তাহলে এখানে অপশনগুলো হচ্ছে এ নাম্বার 10, বি হচ্ছে 20, সি হচ্ছে 30 এবং ডি হচ্ছে 45। আচ্ছা, সো এখানে আমার একটা মজার কথা মনে পড়লো, ঠিক আছে? সো আমরা হচ্ছে যখন স্কুলে ছিলাম, আচ্ছা, তো আমরা যখন স্কুলে ছিলাম আমরা কি করতাম, টিফিন টাইমে তোমার হচ্ছে অনেকে হচ্ছে ওই পানির বোতল হচ্ছে 1 লিটার বা 2 লিটারের বোতলগুলো আনতো। সো 2 লিটার বা 1 লিটারের বোতলগুলোকে কিন্তু ব্যাট হিসেবে আমরা ইউজ করতে পারতাম, বা ব্যাট হিসেবে ইউজ করা যায়, কারণ এটা ধরা যায় ভালোভাবে। সো ওইটা দিয়ে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ধরো কাগজের বল বানাইতাম, কাগজ পেঁচাইয়া, তারপর ওটার উপর হচ্ছে স্কচ টেপ বা হচ্ছে তোমার হচ্ছে সামহাও এটাকে বল বানায় আমরা হচ্ছে ক্রিকেট খেলতাম। সো ক্রিকেট খেলতে খেলতে দেখা যেত যে বোতলটা হচ্ছে যখন একদম ম্যারমের অবস্থা হয়ে যেত তখন হচ্ছে ওটা দিয়ে ফুটবল খেলতাম। সো একই সাথে কিন্তু আমরা একটা বোতল দিয়ে ব্যাটও বানাচ্ছিলাম এবং হচ্ছে তোমার ফুটবলের জন্য বল বানাইতেছিলাম। সো সো আমরা হচ্ছে আবার আমাদের ম্যাথে ফিরে আসি। সো এই ছিল বেসিক্যালি আমাদের হচ্ছে স্কুলের একটা ঘটনা। সো আমরা হচ্ছে প্রশ্নটা দেখি। আচ্ছা, সো আমাদের এখানে 120 জন টোটাল স্টুডেন্ট, তার মধ্যে 75 জন ক্রিকেট খেলে এবং হচ্ছে 65 জন ফুটবল খেলে। সো আমরা হচ্ছে একটু ভেন ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, খেয়াল করো। সো ভেন ডায়াগ্রাম আঁকার যদি আমরা চেষ্টা করি তাহলে এখানে হচ্ছে ধরো এটা হচ্ছে যারা ক্রিকেট খেলে তাদের ভেন ডায়াগ্রাম, এবং হচ্ছে যারা ফুটবল খেলে তাদের ভেন ডায়াগ্রাম, এবং এটা হচ্ছে যারা ক্রিকেট এবং ফুটবল দুটাই খেলে। ওকে, তাহলে মোট স্টুডেন্ট হচ্ছে 120 জন। তাহলে আমরা তো এই ফর্মুলাটা জানি যে এন অফ সি ইউনিয়ন এফ, অর্থাৎ যারা ফুটবল এবং ক্রিকেট দুটাই খেলে, ওকে, বা ফুটবল খেলে অথবা ক্রিকেট খেলে, তাহলে এন অফ সি ইউনিয়ন এফ ইকুয়াল টু হচ্ছে এন অফ সি প্লাস এন অফ এফ মাইনাস এন অফ এফ ইন্টারসেকশন সি। ওকে, সো আমাদেরকে বলছে উভয় খেলাই কারা খেলে সেই নাম্বারটা বের করতে। সো আমাদেরকে এন অফ এফ ইন্টারসেকশন সি বের করতে হবে। সো যেহেতু সি বের করতে হবে আমরা তাহলে ভ্যালুগুলো বসাই। তাহলে এন অফ সি ইউনিয়ন এফ এটা হচ্ছে 120, অর্থাৎ মোট ছাত্রের সংখ্যা। তাহলে লিখলাম যে 120 ইকুয়াল টু এন অফ সি, তার মানে হচ্ছে 75 প্লাস 65 মাইনাস এন অফ এফ ইন্টারসেকশন সি। তাহলে এন অফ এফ ইন্টারসেকশন সি কে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, সরি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তার মানে লিখতে পারি এন অফ এফ ইন্টারসেকশন সি ইকুয়াল টু 75 প্লাস 65 কে আমরা লিখতে পারি 130 মাইনাস 120। ওকে, সো কত আসে? আচ্ছা আমি ভুল করছি, তাহলে 70 আর 60 হচ্ছে অলরেডি 130 প্লাস 5, তাহলে এটা হয়ে যাবে 140 মাইনাস 120, তাহলে ইকুয়াল টু হবে 20 জন। ওকে, অর্থাৎ 20 জন হচ্ছে ফুটবল এবং ক্রিকেট দুটো খেলাই খেলে। ওকে, সো আমরা হচ্ছে এখানে বি নাম্বার অপশনটাকে কারেক্ট ধরে নিতে পারি। সো এটা কারা কারা বুঝতে পারো নাই বা বুঝতে পারছো তা আমাকে কমেন্টে বলো। আচ্ছা, সো ইমরান জিজ্ঞেস করছে যে কবে কবে লাইভ গুলো হয়। সো ইমরান বেসিক্যালি আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের উপর যে সলভ গুলো যেগুলো হচ্ছে তোমাদের রাফি ভাইয়া নিবে। সো রাফি ভাইয়ের ক্লাসগুলো হবে শুক্রবারে রাত্রে 8:30টায় এবং সোমবারে রাত্রে 8:30টায়। আর আমি হচ্ছে ঢাকা ভার্সিটির এ ইউনিটের সলভ গুলো নিব, সেগুলো হবে তোমার শনিবারে সন্ধ্যা 6টার দিকে হয় বেসিক্যালি। সো আজকে হচ্ছে আমি যখন লাইভটা স্টার্ট করতে যাব 6টার দিকে, তখন হচ্ছে আমার ফোনে কিছু প্রবলেম দেখা দিচ্ছে আমার ক্যামেরায়, আমি অলরেডি গ্রুপে পোস্ট দিয়ে জানাই দিছি। সো ওই জন্য হচ্ছে লাইভটা অ্যাকচুয়ালি আমরা 7:20 বা 30-এর দিকে স্টার্ট করছি। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি তোমাদের বৃহস্পতিবারের প্রতি বৃহস্পতিবার হচ্ছে 4টা বাজে তোমাদের হচ্ছে রাকিব ভাইয়া লাইভ ক্লাস থাকবে। সো রাকিব ভাইয়া হচ্ছে ইম্পর্টেন্ট টাইপের যে ম্যাথগুলো আছে একদম কয়েকটা চ্যাপ্টার মিলিয়ে, সো সেই চ্যাপ্টারের ম্যাথগুলো হচ্ছে আর কি রাকিব করা দিবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। সো অ্যান্সার হচ্ছে 20। সো আমরা হচ্ছে আমাদের 11 নম্বর প্রবলেম বা 12 নম্বর প্রবলেমটা করি। সো আমাদের সাথে একদম শুরু থেকে হচ্ছে 8 জন ক্লাসে আছো। সো আমরা হচ্ছে পরের প্রবলেমটা দেখি। সো 12 নম্বর প্রবলেমে আমাদের কোশ্চেনটা হচ্ছে মডুলাস অফ 3 মাইনাস 1 বাই এক্স লেস দেন হাফ অসমতাটির সমাধান সেট কত?
ওকে, বা সমাধান সেট কোনটি? সো আমাদের এখানে অপশন হচ্ছে এ নাম্বার 2/7 লেস দেন এক্স লেস দেন 2/5, বি নাম্বার অপশনটি হচ্ছে -4/7 লেস দেন এক্স লেস দেন -2/5, সি নাম্বার অপশনটি হচ্ছে -1/8 লেস দেন এক্স লেস দেন 1/7, এবং ডি নাম্বার অপশনটি হচ্ছে 1/5 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 1/7। ওকে, সো এটা আমরা খেয়াল করো। আচ্ছা, সো এটা আমরা কিভাবে লিখ করতে পারি? তাহলে আমরা একটু থিওরি জানি। থিওরিটা কি? যে যদি মডুলাস অফ এক্স লেস দেন এ হয়, যদি মডুলাস অফ লেস দেন এ হয়, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মাইনাস এ, মডুলাসটা উঠিয়ে দিয়ে লেস দেন এক্স লেস দেন এ। ওকে, সো এই থিওরিটা হচ্ছে তোমাদের বাস্তব সংখ্যার চ্যাপ্টারের একদম শুরুতে দেওয়া আছে, মানে হচ্ছে ওই অসমতা টপিক যেখান থেকে স্টার্ট হয়েছে তোমাদের সেকেন্ড পেপার বইয়ের ম্যাথে। সো তোমরা ওখান থেকে দেখতে পারবা। সো আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে ধরো এই পুরোটা হচ্ছে এক্স এবং এই হাফ হচ্ছে এ, তাহলে এই মডুলাস অফ 3 - 1/x লেস দেন হাফ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি 3 - 1/x গ্রেটার দেন -half লেস দেন হাফ। ওকে, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি। সো এটাকে এভাবে লেখার পর আমাদের কাজ কি? আমাদের এখানে x আনতে হবে। ওকে, কারণ তোমরা খেয়াল করো প্রতিটা অপশনে কিন্তু আমাদের মিডল টার্মটা হচ্ছে x। সো আমরা যদি x আনতে চাই, প্রথমে আমাদেরকে কি বাদ দিতে হবে? 3 কে বাদ দিতে হবে। সো আমরা যদি 3 কে বাদ দিই, তাহলে আমাকে হচ্ছে লেফট এবং রাইট দুই জায়গা থেকে হচ্ছে 3 বিয়োগ করতে হবে। সো আমি যদি 3 বিয়োগ করি, তাহলে আমি লিখতে পারি -half -3 লেস দেন -1/x লেস দেন হাফ -3। ওকে, সো হাফ -3 আমি লিখতে পারি। তাহলে এখানে দেখো 3 দুগুণে 6 কত হয়? তাহলে 3 দুগুণে 6 -1, তাহলে -6 -1 হয়ে যাবে -7/2 গ্রেটার দেন লেস দেন -1/x লেস দেন, এখানে হবে 3 দুগুণে 6 মাইনাস প্লাস 1, তাহলে হচ্ছে -5/2। ওকে, সো তোমরা যদি অপশনগুলো খেয়াল করো, ওয়েট, সো অপশনগুলো যদি তোমরা খেয়াল করো, এখানে হচ্ছে 2/7 আছে, 2/5 আছে, আর কোথাও কিন্তু মানে এইরকম সাদৃশ্যপূর্ণ কোনো অপশন নাই। কারণ একটা হচ্ছে 4/7, এখানে কোনো 2 নাই যে এখানে আমি 4 আনবো। তারপর একটা অপশন হচ্ছে -1/8, এখানে কোনো 8 নাই যে আমি 1/8 আনবো, বা কোনো সংখ্যা নেই যেটাকে আমি যোগ বিয়োগ করব। এখানে আছে 1/5 1/7, এগুলো কিন্তু নাই। সো আমরা হচ্ছে এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে অপশন এটা হচ্ছে অ্যান্সার, বাট আমরা ম্যাথটা কমপ্লিট করব। তাহলে এখান থেকে যদি আমি -1 দ্বারা গুণ করি, তাহলে আমাদের চিহ্নগুলো বিপরীত হয়ে যায়। তাহলে কি হয়ে যাবে? 7/2 গ্রেটার দেন 1/x গ্রেটার দেন 5/2। ওকে, এবার যদি আমরা বিপরীত করি, অর্থাৎ আমরা হচ্ছে 1/x করে নেই, তাহলে 1/1/x সেটা হয়ে যাবে x, 1/7/2 সেটা হয়ে যাবে 2/7, এবং 1/5/2 সেটা কি হয়ে যাবে? 2/5। তখন আবার এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি 2/7 লেস দেন x লেস দেন 5/2। তাহলে তোমরা এবার আমাকে বলো তো কোন অপশনটা কারেক্ট হবে? অবশ্যই অপশন এ হচ্ছে কারেক্ট। তাহলে 2/7 তারপর হচ্ছে লেস দেন x লেস দেন 5/2 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো আমি দেখি একটু কারা কারা ম্যাথটা বুঝতে পারছো, আমাকে একটু কমেন্টে বলো। আচ্ছা, সো ইমরান জিজ্ঞেস করছে যে সবগুলো লাইভ কি চলকেই হবে কিনা? হ্যাঁ, আমাদের পেজ থেকে আমরা হচ্ছে যতগুলো লাইভ ক্লাস আমাদের হবে, আমাদের পেজ থেকেই হবে, এবং পেজ থেকে আমরা হচ্ছে আমাদের যে চলকের গ্রুপটা আছে সেই গ্রুপে আমরা হচ্ছে লাইভটা শেয়ার করে দিব। ওকে, সো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। সো ফাইরুজ অলরেডি হচ্ছে অ্যান্সার দিছে, যে অ্যান্সার হচ্ছে এ। সো আমি হচ্ছে তোমাদের কমেন্ট গুলো জন্য ওয়েট করতেছি, যে ইমরান বা যেই 10 জন ক্লাসে আছো তোমরা আমাকে একটু কমেন্টে বলো যে ম্যাথটা বুঝতে পারছো কিনা। সো আমি হচ্ছে তারপর নেক্সট ম্যাথটা অ্যাপ্রোচ করব। সো এটা বুঝতে পারলে বইলো, তাহলে আমি নেক্সট ম্যাথটা অ্যাপ্রোচ করব।
ওকে, বুঝতে পারছো? ওকে, ডান। সো আমরা হচ্ছে আমাদের 13 নম্বর ম্যাথটা দেখি। সো আমাদের এরপরের ম্যাথটা হচ্ছে, আমাদের কোশ্চেনটা হচ্ছে tan ইনভার্স 2/3 প্লাস cos ইনভার্স 2/√13 ইকুয়াল টু কত? ওকে, সো এখানে আমাদের অপশনগুলো দেওয়া আছে। 1 নাম্বার tan ইনভার্স 5/9, বি নাম্বার অপশন হচ্ছে tan ইনভার্স 3/7, সি নাম্বার অপশন হচ্ছে π/2 এবং ডি নাম্বার অপশন হচ্ছে π/4। ওকে, সো এই অপশনগুলো আমাদেরকে দেওয়া আছে। সো বেসিক্যালি আমাদেরকে এখানে বের করতে হবে যে tan ইনভার্স 2/3 প্লাস cos ইনভার্স 2/√13 এর ভ্যালু কত। সো আমাদের যখন ইনভার্স ত্রিকোণমিতির এই টাইপের ম্যাথ করা লাগে তখন আমরা কি করি, আমরা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতির ফর্মুলাগুলো যদি তোমাদের একটু খেয়াল থাকে, সো তোমরা হচ্ছে এভাবে রিকল করতে পারো চাইলে, যে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর ফর্মুলা আমরা বের করি, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা আমরা বের করি, তারপর হচ্ছে cot ইনভার্স x cot ইনভার্স y বা tan ইনভার্স x প্লাস মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলাগুলো আমরা বের করি। সো এখানে দেখো, এখানে কি আছে, tan এবং cos আছে, তাহলে অবশ্যই যে কোনো একটা টার্মকে অপর টার্মটার মতো বানাতে হবে। তার মানে tan কে cos মানে tan ইনভার্স কে cos ইনভার্স বানাবো, অথবা cos ইনভার্স কে আমি tan ইনভার্স বানাবো। সো আমি যদি cos ইনভার্স কে tan ইনভার্স বানাই, আমি এটা বানাবো হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ A কে। সো আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজটা আঁকি। ওকে, সো আমরা তো এই জিনিসটা জানি, একদম ত্রিকোণমিতির প্রথম ক্লাসে আমরা হচ্ছে এই জিনিসগুলো শিখি যে cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। সো ভূমি বাই অতিভুজ যদি হয়, এখানে হচ্ছে cos ইনভার্স 2/√13 আছে, তাহলে এখানে ভূমি হবে 2 এবং অতিভুজ হবে √13। ওকে, সো আমরা হচ্ছে √13 লিখলাম। লেখার পর আমি যদি লম্বর মানটা বের করতে চাই, আমরা পিথাগোরাসের সেই সূত্রটা জানি যে পিথাগোরাসের সূত্রটা কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার ইকুয়াল টু হবে যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার হচ্ছে 13, মানে √13 এর হোল স্কয়ার হচ্ছে 13, মাইনাস ভূমি স্কয়ার হচ্ছে 2 স্কয়ার, কত হয় 4। তাহলে √9 ইকুয়াল টু হচ্ছে 3। ওকে, তো যেহেতু ইকুয়াল টু 3 আছে, আমরা হচ্ছে এবার দুইটা কাজ করতে পারি। একটা কাজ হচ্ছে যে এই cos কে আমি tan ইনভার্স বানাইতে পারি, অথবা এই cos ইনভার্স থেকে আমি cot ইনভার্স বানাতে পারি। কেন cot ইনভার্স বানাবো, আমরা কিন্তু কিছু ফর্মুলা শিখছিলাম, যেটা হচ্ছে এরকম, cot ইনভার্স x প্লাস tan ইনভার্স x ইকুয়াল টু π/2, sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু π/2, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2। ওকে, সো এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের যে পেইড ব্যাচ আছে সেই ব্যাচে আমরা হচ্ছে একদম তোমার প্রমাণ করে দিয়েছি যে কিভাবে আসে। সো তোমরা যদি আমাদের পেইড ব্যাচ সম্পর্কে বা আমাদের পেইড ব্যাচে ক্লাস করতে চাও, আমাদের গ্রুপে কিন্তু সব ডিটেইলস দেওয়া আছে যে কিভাবে আমাদের কোর্সে ভর্তি হতে হবে, বা হচ্ছে কিভাবে আমাদের সাথে যুক্ত হতে হবে, সব ডিটেইলস কিন্তু দেওয়া আছে। সো তোমরা চাইলেই কিন্তু আমাদের কোর্সগুলো যুক্ত হয়ে ডিটেইলস গুলো কিন্তু জানতে পারবা। সো আমি হচ্ছে ম্যাথ সলভের ক্ষেত্রে জাস্ট আমি ব্রিফ করে দিচ্ছি ফর্মুলাগুলো। সো cot ইনভার্স x প্লাস tan ইনভার্স x ইকুয়াল টু π/2। তার মানে cot ইনভার্স এর পরে যে টার্মটা থাকবে, tan ইনভার্স এর পরেও যদি সেই টার্মটা থাকে, সেই দুইটা যোগফল আমি কত লিখতে পারবো, π/2। ওকে, সো এবার আমরা খেয়াল করি, এখানে আমি যদি cot নেই, cot মানে কি, ভূমি বাই লম্ব। সো ভূমি হচ্ছে 2, লম্ব হচ্ছে 3, তাহলে cot ইনভার্স 2/3 হবে এই cos ইনভার্স 2/√13 এর ভ্যালু। তো যদি cot ইনভার্স 2/3 হয়, এখানে আছে tan ইনভার্স 2/3, তাহলে আমার অ্যানসারটা কত হবে, π/2। ওকে, সো আমি হচ্ছে লিখতে পারি যে tan ইনভার্স 2/3 প্লাস cot ইনভার্স 2/3 সমান সমান π/2। ওকে, তাহলে আমাদের এখানে অপশন সি হচ্ছে কারেক্ট। সো এবার যারা যারা ক্লাসটা করতেছো, সুমাইয়া, ইমরান, ফাইরুজ, তোমরা হচ্ছে আমাকে কমেন্টে বলো যে বুঝতে পারছো কিনা। ওকে,
সো আমাকে একটু কমেন্টে জানাবা যে আমার ম্যাথটা হচ্ছে বুঝতে পারছো কিনা। আচ্ছা, সো ফাইরুজ বুঝতে পারছে, সুমাইয়া বুঝতে পারছে। ওকে, সো আমরা আজকে হচ্ছে আরো 3টা ম্যাথ করব। ওকে, সো আমরা হচ্ছে আমাদের তারপর 14 নাম্বার ম্যাথটা চলে যাই। সো 14 নাম্বার ম্যাথটা হচ্ছে আমাদের বহুপদীর ম্যাথ, সরি দ্বিপদী বিস্তৃতি থেকে ম্যাথটা আসছে। সো দ্বিপদী বিস্তৃতির একদম বেসিক ফর্মুলাটা দিয়ে আমি হচ্ছে তোমাদেরকে বুঝাই দিব। ওকে, সো যেটা তোমাদের অ্যাকচুয়ালি 9 10 তোমরা মেবি পড়ে আসছো। সো আমাদের 14 নাম্বার এর প্রশ্নটা হচ্ছে x স্কয়ার প্লাস 2/x হোল টু দি পাওয়ার 4, সরি হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে x মুক্ত পদ এর বা পদ কত। ওকে, সো পদ কত। সো আমাদের এখানে অপশন গুলো হচ্ছে এ নাম্বার 204, বি নাম্বার হচ্ছে 240, সি নাম্বার হচ্ছে 402 এবং ডি নাম্বার হচ্ছে 420। ওকে, সো আমরা হচ্ছে x মুক্ত পদ বলতে কি বোঝায় একটু সেটা ডিসকাস করি। আচ্ছা, সো আমি হচ্ছে কমেন্ট দেখি তোমরা আছো কিনা। ওকে, সো আচ্ছা, সো ইমরান একটা কথা বলছে যে দুইটাকে tan ইনভার্স করলে হবে কিনা। দেখো, আগের ম্যাথটা যেরকম ছিল, ধরো তোমাদের ম্যাথটা এরকম আসতো, যদি তুমি cos থেকে হচ্ছে tan বের করো তাহলে tan ইনভার্স 2/3 প্লাস tan ইনভার্স 3/2, তাহলে তুমি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা অ্যাপ্লাই করতা, তাহলে কি হইতো tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। সো আমি যদি এখান থেকে লিখতাম তাহলে tan ইনভার্স x মানে হচ্ছে ধরো 2/3, তাহলে 2/3 প্লাস 3/2 মাইনাস 1 মাইনাস 2/3 ইনটু 3/2। সো এটা কত আসতো tan ইনভার্স, এখানে যাই আসতো এখানে কি আসতেছে একটা 1 মাইনাস 1। সো 1 মাইনাস 1 মানে tan ইনভার্স সামথিং বাই 0। ওকে, সো সামথিং বাই 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত, আর tan কত ডিগ্রির মান অসংজ্ঞায়িত হয় 90 ডিগ্রির মান। ওকে, সো তখন তুমি অপশনটা লিখতে পারতা যে π/2 হচ্ছে অ্যান্সার। সো আমরা ওইভাবে না করে আমরা হচ্ছে tan প্লাস cot এর ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। ওকে, সো মানে ম্যাথ করার জন্য যে তোমার সুনির্দিষ্ট কারো প্রসেস ফলো করতে হবে এরকম কিন্তু কিছু নাই, তোমার ম্যাথের অ্যান্সারটা কারেক্ট হলেই কিন্তু হয়েছে। বাট ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা বেশি বেশি প্র্যাকটিস করতে বলি এই কারণে, কারণ কম সময়ে তোমাকে বেশি সংখ্যক কারেক্ট অ্যান্সার করতে হবে। আর তুমি যদি ভুল করে ফেলো বা হচ্ছে তোমার একটা ম্যাথের পিছনে অনেক বেশি টাইম দিয়ে দাও তখন কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকখানি কমে যাবে। ওকে, সো এই জন্য বেসিক্যালি আমরা হচ্ছে যত ইজিলি করা যায় ম্যাথগুলো সেই ইজিলি করানোর চেষ্টা করি। ওকে, সো আমাদের সাথে যুক্ত থাকলে কিন্তু তোমরা দেখতে পারবা যে কত ইজিলি আমরা ঢাকা ভার্সিটির প্রবলেমগুলো সলভ করতে পারি। ওকে, সো আমরা হচ্ছে এটাই চলে আসি। সো x স্কয়ার প্লাস 2/x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে x মুক্ত পদ কত। ওকে, সো যেহেতু x মুক্ত পদ বলছে তাহলে ওই পদে x এর পাওয়ার কত হবে 0 হবে। ওকে, সো আমরা এই কথাটা লিখি যে x মুক্ত পদ মানে x এর ঘাত ইকুয়াল টু 0। ওকে, সো x এর ঘাত ইকুয়াল টু 0 আমরা লিখতে পারি। সো 0 লেখার পর আমরা হচ্ছে লিখি, সো আমরা ধরে নিলাম যে r তম পদটা হবে x মুক্ত। ওকে, সো r তম পদ যদি x মুক্ত হয় তাহলে সেই r তম পদ যেটাকে আমরা লিখি tr+1, সেই tr+1 কি হয় ncr, যেখানে n হচ্ছে আমার বহুপদীর ঘাতটা, তাহলে এখানে ঘাত কত 6, তাহলে আমার প্রথম টার্মটা কি হবে nc, r এর জায়গায় হবে 6cr, তারপর আমরা কি লিখি a টু দি পাওয়ার n মাইনাস r, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের a, তাহলে x টু দি পাওয়ার বা x স্কয়ার টু দি পাওয়ার 6 মাইনাস r, ওকে, ইনটু b টু দি পাওয়ার r, এখানে b মানে কি 2/x, তাহলে আমরা লিখতে পারি 2/x হোল টু দি পাওয়ার r। ওকে, সো 2/x হোল টু দি পাওয়ার r আমরা লিখতে পারি। সো লেখার পর আমরা এখান থেকে কি কি পাচ্ছি দেখো 6cr x টু দি পাওয়ার
12 minus 2r, ওকে, ইনটু 2 টু দি পাওয়ার r, আর এখানে x টু দি পাওয়ার r হবে। সো x টু দি পাওয়ার r কে আমরা যদি গুণে নিয়ে আসি তাহলে আমরা কি লিখতে পারবো, x টু দি পাওয়ার মাইনাস r। আমরা হচ্ছে সেই 9-10 এর সূচকের ম্যাথ গুলো থেকে আমরা এই ফর্মুলাটা জানতেছি। আচ্ছা, সো এখানে দেখো x আছে, x আছে, যেহেতু বেস বেস ইকুয়াল তাহলে পাওয়ার গুলো যোগ হবে। সো পাওয়ার গুলো যদি আমি যোগ করতে চাই তাহলে 6cr x টু দি পাওয়ার 12 মাইনাস 3r ইনটু 2 টু দি পাওয়ার r হবে। ওকে, সো যেহেতু 2 টু দি পাওয়ার r হবে, যেহেতু পদটা কি হবে x মুক্ত, যেহেতু x মুক্ত তাহলে এই 12 মাইনাস 3r এর ভ্যালু হবে 0। ওকে, সো আমরা লিখতে পারি 12 মাইনাস 3r ইকুয়াল টু 0। যেহেতু 0 হইছে তাহলে 12 ইকুয়াল টু 3r বা r ইকুয়াল টু হচ্ছে কত হবে 4। ওকে, সো r ইকুয়াল টু যদি 4 হয় তাহলে এখানে আমি r এর মানগুলো বসায় দিব, বসায় দিলে আমি হচ্ছে x মুক্ত পদের মানটা পাবো। সো x মুক্ত পদের তাহলে মানটা কি হবে 6c4 2 টু দি পাওয়ার 4। ওকে, সো 6c4 এর মান আমরা কিভাবে বের করব, আবার আমরা একটা ফর্মুলা শিখব। ফর্মুলাটা কি, যে আমরা জানি যে ncr ইকুয়াল টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, সো এখানে n এর ভ্যালু হচ্ছে 6, r এর ভ্যালু হচ্ছে 4, তাহলে আমি লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে আমরা জানি কত 16। তাহলে 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা একদম শুরুতেই দেখে আসছি, আমরা লিখতে পারি 6 ইনটু 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 2 ইনটু 16। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি চলে যাচ্ছে, 2 এবং 6 কাটাকাটি করে আমি পাচ্ছি 3। তাহলে 3 ইনটু 5 হচ্ছে 15, 15 ইনটু 16 বের করতে হবে। তাহলে 15 ইনটু 16 যদি আমরা করি তাহলে 10 ইনটু 16 হচ্ছে 160, আর হচ্ছে 16 ইনটু 5 হচ্ছে 80। তাহলে কত আসতেছে আমার এখানে 240। ওকে, তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 240। ওকে, সো 240 হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো ক্লাস তোমরা 20 জন শুরু করলেও হচ্ছে এখন 8 জন চলে আসছো। সো যেহেতু স্টুডেন্ট কমে গেছে, আই থিংক এখানে শেষ করে দিলে বেটার হয়, কারণ অনেকে হয়তো টায়ার্ড হয়ে গেছো ক্লাস করতে করতে। সো আমরা হচ্ছে আজকে এই পর্যন্তই করব। ওকে, সো এই পর্যন্ত যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা যে কোনো টাইপের ম্যাথে যদি প্রবলেম থাকে তোমরা কিন্তু আমাদের গ্রুপে পোস্ট করতে পারবা, বা হচ্ছে ইভেন আমাদের যে পেজ আছে পেজে তোমরা মেসেজ দিতে পারবা যদি কোনো ধরনের ইনফো লাগে তোমাদেরকে। সো তোমরা চাইলে আমাদের সাথে পেইড কোর্সে যুক্ত হতে পারো। আমাদের কিন্তু কারেন্টলি ফিজিক্সের একটা পেইড কোর্স চালু আছে এবং ম্যাথের 2টা পেইড কোর্স চালু আছে। সো একটা পেইড কোর্সের লাস্ট মান্থ কিন্তু এখন মানে রানিং হবে, যেটা ক্লাস কালকে সকাল থেকে শুরু হবে, এবং আরেকটা পেইড কোর্স অলরেডি রানিং আছে। ওকে, সো তোমাদের ম্যাথ এবং ফিজিক্সের যে কোনো ধরনের প্রবলেম কিন্তু আমরা কিন্তু সলভ করে দিব তোমাদেরকে। সো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছো। এবং তোমরা যারা ক্লাসটা লাইভে করতে পারো নাই, আমরা জানি যে অনেকের হয়তো অন্য কোথাও পড়া থাকে, ক্লাস থাকে, বা হচ্ছে তোমাদের প্রায় নিজের পড়াশোনা করা লাগে নিজের টাইম মতো। সো তোমরা যারা লাইভ করতে পারো না তাদের জন্য আমরা কিন্তু আমাদের ইউটিউবে ভিডিওটা আপলোড দিয়ে দিব। ওকে, সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ইনশাল্লাহ আগামী শনিবারে আবার দেখা হবে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই যারা ক্লাসটা করছো ক্লাস নোট কিন্তু অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবা। ওকে, সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। ওকে, সবার সাথে আবার ইনশাল্লাহ শনিবারে দেখা হবে। ভালো থেকো।